এই ঘটনাটি শিহাব নামের এক গোয়ালার সঙ্গে ঘটা সত্য এবং বাস্তব ঘটনা। শিহাব গ্রামের একজন গোয়ালা ছিল। তার গোয়ালে 7-8টা ফ্রিজিয়ান গাভী ছিল, যেগুলো দিয়ে সে দুধ উৎপাদন করত এবং নিয়মিত একটা ভালো টাকা সে ইনকাম করত। শিহাব শহরে একটা চাকরি করত। সেই চাকরি ছেড়ে দিয়ে সে গ্রামে এসে এই গরুর ব্যবসা শুরু করে। শুরুতে তো ভেবেছিল মাংস উৎপাদন করবে, কিন্তু পরবর্তীতে যখন সে দেখলো ফ্রিজিয়ান গাভী দিয়ে বেশ ভালো দুধ উৎপাদন হয়, তারপর তার চিন্তাধারা পাল্টে গেল এবং সে দুধ উৎপাদন করতে মনোযোগ দিল। 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, তারপর দেখতে দেখতে তার প্রায় 8 থেকে 10টা গরুতে তার গোয়াল ভরে গেল এবং সে প্রতিদিন মিষ্টিওয়ালাদের কাছে তার দুধগুলো বিক্রি করত এবং এরকম করে তার সংসার বেশ ভালোই চলছিল। শিহাব মোটামুটি একটা ভালো চাকরি করত, তবে সেইখানে ওই প্যারা বা এই সমস্ত জিনিস দেখে সে গ্রামে এসে এরকম একটা খামার শুরু করে। তাদের বাড়ির পেছনে একটা পুরাতন ভিটা ছিল, সেটা গাছপালা দিয়ে পরিপূর্ণ ছিল। শিহাব বাড়িতে আসার পর সেই জায়গাটা পরিষ্কার করে সে একটা গোয়াল দিয়েছিল এবং সেখানেই সে রাতে থাকে, কারণ গরু ছাগল এগুলো চুরি হয়ে যাওয়ার ভয় থাকে। তার মনে যে ভয় ছিল, কিছু বছর যাওয়ার পরে সেই ভয়টা একদম সম্পূর্ণরূপে সত্যি হতে শুরু করলো এবং হঠাৎ করে রাত্রেবেলা তার গোয়ালা বা তার গরুর বান থেকে কেউ দুধ চুরি করতে আসতো এবং অনেক অলৌকিকভাবে তার গরুর দুধ চুরি করে নিয়ে যেত। আজকে আমরা জানবো শিহাবের জীবনের ঘটনা এবং শিহাবের সঙ্গে সত্যি অদ্ভুত এক ঘটনা ঘটেছিল, যা কিনা আপনারা শুনলে সকলেই চমকে যাবেন যে একজন মানুষের সঙ্গে এরকম ঘটনা কিভাবে ঘটতে পারে, অথবা পরীরাও যে মানুষকে দেখা দেয়। আকস্মিকভাবে দেখা হয়েছিল সেই পরী মেয়েটির সঙ্গে শিহাবের, কিভাবে দেখা হয়েছিল এবং কেনই বা সে শিহাবের গোয়ালায় এসেছিল, তা আজকের এই সম্পূর্ণ ঘটনাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগা বক্সের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গেই আছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে আপনি যদি নিয়মিত নতুন নতুন ঘটনা শুনতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন কি ধরনের ঘটনা এবং গল্প আপনারা শুনতে চাচ্ছেন। অনেকে জিনের দিনে সিজন 6 চেয়ে আমাদের কাছে আবেদন জানিয়েছেন। পাশাপাশি আরও কিছু ঘটনা এবং গল্প আছে আমাদের, যেগুলোকে খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে প্রকাশ করা হবে। আমাদের সঙ্গেই থাকার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানানো যাচ্ছে। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের এপিসোডে। শিহাবের সঙ্গে যা ঘটেছিল তা আমি আজকে আপনাদেরকে শোনাই। আমার নাম শিহাব। আমি ঢাকা শহরে বেশ ভালো একটা চাকরি করতাম। ছোটবেলা থেকেই বেশ ভালো স্টুডেন্ট ছিলাম। বাবা মা ভেবেছিল হয়তো ভালো কিছু করব, তবে সেটা আর করে ওঠা হয়নি। আমরা মোট 6 ভাই বোন। মোটামুটি 6 ভাই বোনের মধ্যে সকলেরই বিয়ে শাদী, চাকরি বাকরি ততদিনে হয়ে গিয়েছিল, কিন্তু আমি তেমন কোনো কিছু একটা করতে পারিনি, এমনকি বিয়ে শাদীও না। ভাইদের মধ্যে আমি সবার ছোট ছিলাম, আর আমার বোনেরা সবার থেকে বড়। আমরা 3 ভাই, এর মধ্যে আমার 2 ভাই বিয়ে শাদী করে তারা সেটেল ডাউন হয়ে গিয়েছে। কেউ সরকারি চাকরি করছে, কেউ ভালো কোনো ব্যবসা করছে, কিন্তু আমি কিছু করতে পারিনি। সেবার ঢাকা থেকে ফেরার পর আমি আমার মাকে বললাম, মা, আমাদের বাড়ির পেছনে যে পুরাতন ভিটাটা আছে, ওই জায়গাটা আমি ব্যবহার করতে চাই, আমি একটা গরুর খামার দিব। এই কথা শুনে সকলে প্রথমে হেসেছিল, কিন্তু আমি যখন সেটা শুরু করি এবং আমার যে জমানো পুঁজি ছিল সেটা দিয়ে যখন আমি কাজটা শুরু করি, তখন একটু কষ্ট হয়েছিল, কিন্তু দেখতে দেখতে আমার ব্যবসাটা বাড়তে শুরু করলো। শুরুতে হয়তো আমি ভাবিনি যে দুধ উৎপাদন করব, তবে আমি যে গাভীটি কিনেছিলাম সেই গাভীটি বেশ ভালো দুধ দিতে শুরু করলো। পাশাপাশি তখন আরো 2-3টা গাভী কিনে আমি কাজ শুরু করে দিলাম এবং ওই লাভের টাকা দিয়ে আরো গাভী আমি কিনে আমার মোটামুটি একটা ভালো পজিশনে চলে গিয়েছিলাম। তখন আমার খামারে প্রায় 8টা গাভী ছিল, যারা কিনা নিয়মিত দুধ দিত এবং সেটা আমার জন্য ছিল এক অন্যরকম পরিবর্তন। এত টাকার দুধ আমি রোজ বিক্রি করতাম যে আমার যেখানে একটা ঘর ছিল না, সেখানে ঘরের ব্যবস্থা হয়ে গেল। বাড়ি থেকে আমাকে বেশ কয়েকদিন ধরে বলছিল বিয়ে শাদীর কথা, তবে আমি সেসব বিষয়ে একটু নাকচ ছিলাম। 25-26 বছর বয়স সবে মাত্র আমার। এই বয়সে ভালো একটা টাকা ইনকাম করি,
এতে করে কেউ মেয়ে দিতে অরাজি হবে এরকম কোনো কথাই নেই। ভালো ঘরের মেয়ে হয়তো আমি পাবো, কিন্তু সত্যি কথা বলতে ওই সময়টাতে বিয়ে করার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। খামারের পাশে ছোট্ট একটা ঘর করেছিলাম, সেই ঘরের মধ্যেই আমি ঘুমাতাম, কারণ আমার খামারে আমি ছাড়া আর কেউ দেখভাল করার মতো রাত্রেবেলা ছিল না। দিনের বেলা বেশ কয়েকজন লোক ছিল, তারা এসে কাজ করত এবং কাজ করে সন্ধ্যার পর পর চলে যেত, আর বাকি সময়টা কাজ আমারই ছিল। দুধ দোয়ানোর জন্য লোক আলাদা ছিল। কিন্তু সেই রাত্রি থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। রাত তখন 2টা কি 2:30 হবে। আমার ঘরের মধ্যে আমি শুয়ে আছি, ডান পাশের বড় জানালাটা খোলা থাকে। চোখ খুলে আমি গাভীগুলোকে দেখতে পাই। সেদিনকেও সেরকম একটা রাত ছিল, আমি ঘুমিয়েছিলাম। আচমকা গাভীগুলো ইসের শব্দ আমার কানে ভেসে আসলো এবং বেশ তীব্রভাবে তারা ডাকাডাকি করছিল। অনেকক্ষণ ডাকাডাকি করার পর আমার ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে তাকালাম, দেখলাম যে গাভীগুলো নড়াচড়া করছে এবং এদিক ওদিকে ছোটাছুটি করার চেষ্টা করছে। এটা দেখে আমি বুঝতে পারলাম না। তারপর হঠাৎ করেই আমি খেয়াল করলাম যে আমার গাভীগুলো ছুটে ছুটে চলে যাওয়ার চেষ্টা করছে। আমি উঠলাম ঘুম থেকে, উঠে ঘরের এখানে গেলাম, আশপাশে লাইট মারলাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। সাধারণত গোয়ালঘরে খেলে গোবরের ঘ্রাণে নাক ভরে ওঠে, সেমনটা হওয়াটাই স্বাভাবিক বিষয়। তবে ওদিনকে আমি প্রথমবার গিয়ে খুব সুন্দর একটা মিষ্টি ফুলের সুঘ্রাণ পেলাম। যে সুঘ্রাণটা এইখানে আসার তো কোনো কথাই নেই, আশেপাশে কোনো ফুল গাছ নেই, বা এরকম তীব্র সুঘ্রাণ গোবরের মধ্যে আমি ভেবে কুলোতে পারছিলাম না। গরুগুলো শুধু শুধু চিৎকার করছে কিসের জন্য? আর এই ঘ্রাণটা এত তীব্র এবং মারাত্মক ছিল যে আমার নাকের ভেতর পর্যন্ত ঢুকে যাচ্ছিল। বেশ খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে অবজার্ভ করলাম, কিন্তু তেমন কোনো কিছু বুঝতে পারলাম না। পরের দিন সকালবেলা উঠে আমি বুঝতে পারলাম আসলে ঘটনা কি। সাধারণত দুধ আমরা 2বার দোহাতাম, একবার খুব ভোর সকালে, আর একবার হচ্ছে বিকেলবেলা, এবং 2 বেলায় গোয়ালারা এসে এখান থেকে গাড়ি ভরে দুধ নিয়ে যেত। আর অনেক সময় বাজারে নিয়ে বিক্রি করতাম, আশেপাশের অনেকে নিত, আমাদের বাড়িতে যেত, ভাই ভাবিরা ওরাও নিত। তো ওই দিনকে এমন হয়েছে যে আমার প্রতিদিনের টার্গেট থাকে প্রায় 3 মণ দুধ আমার হবে, তার থেকে বেশিও হতো, মানে এটা মিনিমাম আর কি 3 মণ। তো ওই টার্গেট থেকে আমি খেয়াল করলাম যে সবেমাত্র 1 মণ দুধ হয়েছে সমস্ত গরুগুলো থেকে, এবং এই 1 মণ গরু এই দুধ হয় কষ্টকর মতো বিষয়। আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি ঘটলো। সত্যি আমি অবাক হয়ে গেলাম, গরুগুলো কি তাহলে অসুস্থ হয়ে পড়লো? আমি বেশ খানিকক্ষণ অবজার্ভ করলাম, গতকালকেও 3 মণ প্লাস দুধ হয়েছে, আজকে আমি কিভাবে দিব সবাইকে? তো সব মিলে সকাল এবং বিকেল মিলিয়ে এই 1 মণের মতো দুধ নিয়ে আমি বেশ নারাজ ছিলাম। আমার কাছ থেকে যারা মিষ্টি কেনে তারা টার্গেট নিয়ে আমার কাছ থেকে কিনতে আসে। যারা হচ্ছে গিয়ে দুধ কিনবে, তারা মিষ্টির জন্য দুধ কিনবে। তো আমি তাদেরকে পুরোপুরিভাবে দিতে পারলাম না। তারা বলল, ভাই শিহাব ভাই, আপনি আজকে লস করাই ফেললেন, আজকে মিষ্টি হবে কিভাবে? আপনার এখানকার দুধ বেশ ভালো, আর সেজন্য আপনার এখান থেকে কিনতে আসছি আমরা, আপনি কম দিলে কিভাবে হবে? ওইদিনকে আমি একটু দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে দুধ কম হচ্ছে কিসের জন্য, এটা তো সমস্যার বিষয়, এরকম করে হলে তো আর চলবে না। আমি তখন ওদিনকে রাত্রেবেলা একটু চিন্তা নিয়ে ঘুমালাম। পরের দিন সকালবেলা উঠে ঠিক একই অবস্থা, আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। পরপর 3 থেকে 4 দিন একই অবস্থা। আমি ডাক্তার ডাক দিলাম। ডাক্তার পর ডাক্তার ভালো মতো পর্যবেক্ষণ করলেন এবং সমস্ত কিছু দেখে বললেন যে, শিহাব, আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, গরুর মধ্যে কোনো রোগ বালাই কিচ্ছু নেই, এরা খাচ্ছে দাচ্ছে সবকিছু ঠিকঠাক মতো করছে। তুমি রাতে ঠিকঠাক মতো পাহারা দিচ্ছ তো? আমার তো মনে হচ্ছে দুধ কেউ ধুয়ে নিয়ে যাচ্ছে। আমি বললাম, চাচাজান, এটা কেমনে হবে? কেউ ধুয়ে নিয়ে কিভাবে যাবে? আমি তো এখানেই থাকি, আর তাছাড়া কেউ আসলে গরুগুলো তো শব্দ করবে। চাচাজান তখন বললেন, আর তো কিছু বুঝি না, তবে মনে হচ্ছে দুধ হয়তো কেউ নিয়ে যাচ্ছে, কারণ ওর বান ওলান সমস্ত কিছু ঠিক আছে, তাহলে দুধ কোথায় যাবে? তো আমি চাচাজানকে বললাম, চাচাজান, গত 3-4 রাত আমি দেখছি যে গরুগুলো রাত্রে হঠাৎ হঠাৎ করে চিৎকার করে ওঠে। আমি যখন যাই সেখানে তখন আর কিছু পাই না, এটা কি আমি বুঝতে পারছি না। চাচাজান তখন আমাকে বললেন যে, নিশ্চয়ই দেখো রাত্রে দুধ কেউ চুরি করে নিয়ে যাচ্ছে, তুমি পাহারা বাড়িয়ে দাও। ওইদিনকে আমি 2জন লোককে বললাম, তোরা রাত্রে থাক, দরকার হলে তোদেরকে টাকা দিব আজকে, দেখ কি ঘটে। তো ওই 2 পণ্ডিত আবার কি করেছে, রাত্রেবেলা ওরা হচ্ছে গিয়ে পাহারা দিতে দিতে 2টা-2:30টার দিকে ওই সময় ঘুমাই গেছে আর কি। তো ওই দিনকে আচমকা ওরা 2জন দেখছে জিনিসটা, যে ওরা খেয়াল করছে যে 2টো কালো ছায়ার মতো জিনিস বালতি দুটোকে উঁচু করে নিয়ে যাচ্ছে। শুরুতে ওরা ছায়া দুটোকে দেখে নাই, তবে ওরকমই কিছু একটা বালতি দুটোকে ওইখান থেকে উঁচু করে নিয়ে যাচ্ছে। তো এটা দেখে যখন তাড়া করে, যখন গোয়াল থেকে বের হয়,
অন্ধকারের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে নাকি তারা গায়েব হয়ে যায়। এটা যখন ওরা দেখতে পারে বা বুঝতে পারে, তখন ওদের চক্ষুশূল অবস্থা, মানে ওরা তখন ভয় পেয়ে চিৎকার দেয়। আমি তখন বাহিরে এসে দেখি যে ওরা ওরকম ভাবে চিৎকার চেঁচামেচি করছে। আমি বললাম কি হয়েছে? তো ওরা তখন বললো যে এরকম দুজন লোক এরকম বালতি ভরে নিয়ে যাচ্ছিল, এবং ক বালতি নিয়েছে জানি না, তবে এই পাশের 3 থেকে 4টা গরুর দুধ নিয়েছে, এই পাশেরগুলো নিতে পারেনি, কারণ আমরা এই পাশে শুয়েছিলাম। তো ওই কথা বলার পর আমি তাদেরকে বকাঝকা করলাম, বললাম তোরা কোথায় ছিলি? তোদের কি ঘুমানোর জন্য পয়সা দিচ্ছিলাম আজকে আমি নাকি? ওরা একটু বিব্রত বোধ করলো, তারপর বললো ভাই আসলে ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারি নাই যে দুধ চুরি করতে কেউ রাত্রেবেলা আসবে, এরকমটা তো কখনো হয় না, দুধ চুরি করতে কেউ আসে। আর তাছাড়া ঘরে তালা দেওয়া, এই গোয়াল ঘরের ভিতর কে আসবে রাত্রেবেলা? দেখেন ওই যে এখনো তালা দেওয়া ঘরের গোয়ালের ভিতরে। ওইটা দেখে আমি অবাক হয়ে গেলাম, ভাবলাম যে কি ব্যাপার, এরকম ভাবে দুধ চুরি হয়ে গেল কিভাবে? তালা দেওয়া তো, ওরা আসলো কিভাবে আর বেরোয়া হলো কিভাবে? কিছুই তো বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এরকম করে আবার সামনের 2-3 দিন, ওই দিনকের পর যেদিনকে আমি ধরছিলাম ওদেরকে, ওই দিনকে কিন্তু দুধ একটু বেশি হয়েছিল, কিন্তু এর পরের 2 দিন যখন ওরা ঘুমায় ছিল বা ওরা জেগেছিল, তার মাঝখান দিয়ে দুধ চুরি করে নিয়ে যাচ্ছিল। মানে এটা কিভাবে সম্ভব হচ্ছিল আমি কিছু বুঝতে পারছিলাম না। আমি ভাবলাম যে আজকে রাত আমি জেগে থাকবো এবং জেগে থেকে দেখবো যে আসল ব্যাপারটা কি এবং কিভাবে দুধগুলো চুরি হচ্ছে, বা আমার তো ব্যবসায় লস হচ্ছে, আমি তো বুঝতে পারছি না কিছু। তো এইদিকে ময়রা যারা আছে তারা আমাকে বকাঝকা করছে, ওদিকে বাজারে চাহিদা পূরণ করতে পারছি না, এরকমটা তো সাধারণত হওয়ার কথা না। তাছাড়া ভাবতেছি আরো 2টা গরু কিনে এনে সরাসরি বসিয়ে দিব কিনা, কিন্তু বসালে তো দুধ হয়ে যায় না, সেখান থেকে বাছুর করতে হয়, তারপর দুধ আসে। তো এই বিষয়গুলো আমার কাছে একটু অন্যরকম লাগছিল। তো ওদিনকে রাত্রেবেলা, শুক্রবারের দিন ছিল, জুম্মার দিন, ভাবলাম যে আজকে পাহারা দিব এবং দেখবো যে আসল ব্যাপারটা কি এবং কিভাবে কি হয়। তো ওই অবস্থায় আমি ওদিনকে রাত্রেবেলা পাহারা দিতে লাগলাম এবং ঘুমাচ্ছিলাম না, আমি আড়ালে লুকিয়েছিলাম। আড়ালে লুকিয়ে থেকে আমি তখন তাকিয়ে আছি, রাত তখন 2টা কি 2:30 বাজে, ঠিক ওই টাইমটাতেই ওরা আসে এবং আমি খেয়াল করলাম যে ঈশার ওই পাশ থেকে কেউ একজন গোয়ালের ভিতরে ঢুকছে আর কি। তো ঢোকারটা আমি দেখি নাই, কিন্তু ঢুকছে এবং ঢুকে ওইখানে বসে দুধ পড়ার শব্দ পাচ্ছে আমি বালতিতে, এবং খুব দ্রুত গতিতে দুধ পড়তেছে। এত দ্রুত সাধারণত কেউ দোহাতে পারে না বা পারার কথাও না, এবং গরুগুলো হালকা শব্দ করতেছে, এরকম করে শব্দ করতেছে। তো ওইটা যখন আমি বুঝতে পারলাম, আমি সঙ্গে সঙ্গে গোয়ালের ভিতরে উপস্থিত হয়ে খোদার কসম বলছি, আমি সেখানে কাউকে দেখতে পেলাম না, মানে কেউ যে সেখানে থাকবে বা কেউ যে সেখানে আছে, তবে বালতিতে দুধ পড়ার শব্দ হচ্ছে এবং দুধ পড়তেছে, এটা আমি স্পষ্ট রূপে দেখতে পাইছি। এবং যখন আমি বললাম কে 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 ওখানে কে, একথা বলতে না বলতেই বালতি সহ শূন্য ভেসে গেল, এবং যে 2টো কালো ছায়া ওইখানে ছিল, সেই 2টো কালো ছায়া ওইখান থেকে দৌড়াতে শুরু করলো। আমি সঙ্গে সঙ্গে গিয়ে ওদের মধ্যে থেকে একটা কালো ছায়াকে ধরে ফেললাম, এবং সত্যি কথা বলতে প্রথম দিন যেরকম সুন্দর ঘ্রাণ পাইছিলাম আমি এখানে, ঠিক একই রকমের ঘ্রাণ এই জিনিসটার গায়ে। এবং এটা যে কি জিনিস তা আমি জানি না। অন্ধকার ছিল অর্ধেক, মানে পুরোপুরি আলোও ছিল না এখানে, আলোটা কেন যেন নিভে গেছিল আর কি, কেন নিভে গেছিল জানি না। তবে আমি যখনই ওই জিনিসটাকে খপ করে জড়ায় ধরলাম, শক্ত করে চেপে ধরার সঙ্গে সঙ্গেই তার শরীরের নরম এবং উষ্ণ ভাব, সে সঙ্গে তার শরীরের ঘ্রাণ আমাকে যেন একদম কাবু করে ফেলছিল। মানে এরকম শরীর দেখে মনে হচ্ছিল যে কোনো মেয়ে মানুষের শরীর। আমি তখন বললাম এই কে? তখনই ওই প্রান্ত থেকে একটা অদ্ভুত শব্দ করে বলে উঠলো, ছাড়ুন আমাকে, ছাড়ুন। মানে আমি সম্ভবত মেয়েটার ভুল জায়গায় ধরে ফেলেছিলাম। আমি নিজেই খুব বিব্রত বোধ করলাম এবং খুব লজ্জা বোধ করলাম। তারপর আমি ছেড়ে দিতে বাধ্য হলাম। তারপর খেয়াল করলাম আগুনের গোলার মতো একটি জিনিস ওইখান থেকে ওই জানলা ভেদ করে উড়ে বেরিয়ে গেল, এবং সঙ্গে সেই বালতিটাও, যে বালতিটাতে তার দুধ ধোয়াচ্ছিল। এটা দেখে আমি প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যাই, এবং জিনিসটা কি ছিল সেটা নিয়ে একটা কিউরিওসিটি কাজ করতে শুরু করে। সত্যি কথা আমি বেশ ভয় পেয়েছিলাম, এরকম ভয় আমি আমার জীবনে কোনোদিন পাইনি। আমি সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে ওইখানে অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমাকে আশেপাশের চাচারা যারা ছিল তারা এসে ধরাধরি করে বিছানার উপর নেয়। তারপর সেখানে তারা ভালো মতো পানি ছিটিয়ে দিয়ে বলে কি যে কি হয়েছে, এখানে এরকম চিৎকার করে তুমি অজ্ঞান হয়ে গেলে কিসের জন্য, ব্যাপারটা কি? তো আমি আসলে বলতে পারছিলাম না কিছু, আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, কি যে বলবো কিছুই বলতে পারছিলাম না। তবে ওই যে মেয়েটাকে আমি ধরেছিলাম, সে যাওয়ার আগে তার চেহারা আমি কিঞ্চিত পরিমাণ দেখেছি, এবং সেই এক ঝলক আমি ভুলতে পারছিলাম না।
এক ঝলক বলতে আমি যখন তাকে ধরেছিলাম তখন তার শারীরিক অবয়ব আমি টের পেয়েছিলাম এবং অন্ধকারের মধ্যে তার শরীরটা একবারের জন্য দৃশ্যমান হয়েছিল এবং তার চেহারা তখন আমি দেখে ফেলেছিলাম। চেহারাটা ছিল খুবই মায়াকাড়া সুন্দরী এক তরুণীর মতো এবং মুখে সত্যি কথা এক অন্যরকম মায়া আছে মেয়েটার। চোখের মধ্যে গাঢ় কাজল দেওয়া, কপালে টিপ দেওয়া, মুখের মধ্যে খুব সুন্দর করে আলতা বা ওই জাতীয় কিছু একটা দিয়ে সাজানো এবং এরকম সাজানো আমি আজ পর্যন্ত কারো ইসে দেখি নাই। তারপরে মাথায় এক ধরনের স্কার্ফ জাতীয় জালের মতো জামা পরা ছিল এবং বেশ অদ্ভুত রকমের জামা পরা ছিল। তো এই অবস্থায় আমি যখন তাকে ছেড়ে দিলাম এবং সে যখন আমাকে বলে ছেড়ে দে, কোথায় ধরেছিস, এরকম একটা কথা তো বলার পর আমি যখন তাকে এক ঝলকের জন্য দেখলাম, তো তারপর আমার আর কিছু মনে নাই বা সেন্স নাই, সে নিজে আমার মাথায় ধাক্কা দিয়েছে, তারপর আমি অচেতন হয়ে পড়ছি। তো ওই অবস্থায় আমি যে এরকম একটা জিনিস দেখতে পাবো কখনো ভাবতে পারি নাই বা আমার কল্পনাতেও ছিল না। আমি তাদেরকে কিছু বললাম না, বললাম যে না তেমন কোনো কিছু না, আসলে ভয় পেয়েছি কিছু একটা দেখে জঙ্গলের মধ্যে থেকে। জায়গাটা তো ভিটার মতো অঞ্চল, এখানে দেখে ভয় পাওয়াটা স্বাভাবিক বিষয়। এই কথা বলতেই ওই মুহূর্তে তখন তেনারা আমাকে চোখে মুখে পানি ছিটিয়ে চলে গেলেন। আমি ওদিনকে আর কোনো কিছু করলাম না, ঘুমায় গেলাম। তো যাই হোক, পরের দিন সকালবেলা উঠে দেখি বেশ ভালোই দুধ হয়েছে এবং আগের দিনগুলোর মতোই। তবে ওই মেয়েটা কে ছিল যে কিনা এখানে চুরি করতে আসতো এবং ওই মেয়েটা নির্ঘাত, আমি ততক্ষণে বুঝতে পেরে গিয়েছিলাম যে নির্ঘাত ওই মেয়েটা কোনো মানুষ নয়। যদি মানুষই হতো তাহলে এরকম ভাবে কেউ গায়েব হতে পারতো না, অথবা এরকম ভাবে কেউ তালা মারা একটা গোয়ালের মধ্যে ঢুকে দুধ চুরি করতে পারতো না। জিনিসটা কি এবং জিনিসটা এখানে কেন আসে সেটা আমার জানতে হবে এবং এটা নিয়ে আমি বেশ কিউরিয়াস হয়ে উঠলাম যে কেন সে এখানে আসে এবং সেটা আমাকে জানতেই হবে। যাই হোক, ওদিনকে আমি পরের দিন রাত্রেবেলা আমি ঘাপটি মেরে বসে রইলাম যে জিনিসটা আসে কিনা দেখার জন্য, কিন্তু পরবর্তী 4 থেকে 5 দিন আমি একটা দেখা পেলাম না। রাত্রেবেলা সব কিছু স্বাভাবিক ছিল, এমনকি দুধ এর পরিমাণ প্রতিদিনকার মতো স্বাভাবিক ছিল। তো সব মিলিয়ে আমি একটু অন্যরকম কিউরিয়াসিটির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো 4-5 দিন পর আমার আর সব নিয়ে মাথা ব্যথা হলো না বা রাত্রেবেলা পাহারা দেওয়ার প্রয়োজন হচ্ছিল না। আমি আমার ঘরের মধ্যে শুয়েছিলাম। ঘরে শুয়ে আমি জানলা কিন্তু সবসময় দক্ষিণাটা খোলা থাকে, কারণ ওদিক দিয়ে বাতাস আসে। তো শুয়েছিলাম ভিড়ের মধ্যে, আমি একা শুয়ে। ওইখান থেকে আমার বাড়ি প্রায় 2 মিনিটের হাঁটার রাস্তা। 2 মিনিট লাগে না, 1 মিনিট বা 30 সেকেন্ডের মতো লাগে। তো ওই অবস্থায় আমি এখানে শুয়ে আছি। তো রাত্রেবেলা আচমকা আমার ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি খেয়াল করলাম যে জানালার গ্রিল ধরে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং সেটা অবয়ব ছায়ামূর্তির মতো। তো আমি যখনই উঠে দাঁড়ালাম, তার শরীরের মধ্যে একটা আলোক ঝলসার মতো, যেমনটা বিদ্যুৎ চমকালে যেরকমটা হয় না, আলোক ঝলসানোর মতো একটি আলো ঝলসানোর সঙ্গে সঙ্গে নিভে গেল এবং ততটুকু তো আমি বুঝতে পারলাম যে এটা সেই মেয়েটা যে কিনা সেদিনকে আমার ওইখানে দুধ চুরি করতে এসেছিল। আমি সঙ্গে সঙ্গে বললাম, এই তুমি কে কে এই যাবে না, দাঁড়াও। আমি ভয় সাহস নিয়ে বললাম, কিন্তু মেয়েটি ততক্ষণে ওইখান থেকে চলে গিয়েছে বা গায়েব হয়ে গিয়েছে। মেয়েটি আমার কথা শুনেনি, হয়তো ভয় পেয়েছে বা এরকম কোনো কিছু। কিন্তু মেয়েটি কে এবং আমার কাছে কেন আসছে এটা নিয়ে আমি বেশ কৌতূহলী ছিলাম। ওদিনকে রাত্রেই আবার আরেক ঘটনা। আমি শুয়ে আছি, প্রায় ফজরের আজান হবে। সাধারণত ফজরের আজান হলে আমি ঘুম থেকে উঠে যাই, উঠে নামাজ টামাজ পড়ে তারপর গরু দেখভাল করে ওদেরকে গোসল করাই। তো ওদিনকে ফজরের আজানের কিছুক্ষণ আগে আমার ঘুম আচমকা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর আমি দেখি যে আমার ঘরে যে চেয়ার আছে বা সোফা সেট আছে, সেটার উপর কেউ একজন বসে আছে এবং পুরো ঘরটা একটা রকম সুঘ্রাণে ভরে গেছে। মানে ওই জিনিসটা এখানে আসলেই একদম সুঘ্রাণে ভরে যায়। জিনিসটা কি ছিল বা কেন এখানে আসে, কিসের জন্য আসে আমি জানি না। একটা কথা বলা বাহুল্য, আমি কিন্তু ছোটবেলা থেকে দেখতে বেশ হ্যান্ডসাম এবং সকলে আমাকে ছোটবেলা থেকে করে দিত। আমি আমার সমস্ত ভাইদের থেকে সব থেকে বেশি সুন্দর এবং সবার ছোট, তো এই জন্য। তো ওই মেয়েটা তখন আমাকে বলে উঠলো যে দেখতে দাও, কোনো শব্দ করো না, আমি এখানে এসেছি তোমাকে দেখতে। এই কথা বলে সে হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো এবং দাঁড়িয়ে আমার চোখের পলকে গায়েব হয়ে গেল। আমার ঘরে ডিম লাইট জ্বালানো থাকে একদম মিহি করে, সেই ডিম লাইটের আলোতে বোঝা গেল যে মেয়েটা এখানে দাঁড়িয়েছিল এবং তার পরনে অদ্ভুত রকমের কাপড়। আমি আন্দাজ করেছি। আমি তখন বললাম, কে 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 এখানে? আমি এই সমস্ত জিনিস আমার ঘুমের হ্যালোসিনেশন ভেবে নিচ্ছি, কারণ এটা তো বাস্তবে ঘটতে পারে না। বাস্তবে এরকম কোনো কিছু হয়, হ্যালোসিনেশন হতেই পারে। আমার মাঝে মধ্যে ভৌতিক কিছু ব্যাপার হ্যালোসিনেশন হতো। ভূত দেখতাম রাত্রেবেলা, যখন ঘুমাতাম ঢাকায় ভূত দেখতাম, তখন আশেপাশের মানুষজন চিৎকার চেঁচামেচি করতো যে শিহাব ভাই কি হয়েছে। তো সেরকম কোনো জিনিস আমি ভেবে নিলাম।
কিন্তু আমার মাথা ঝিমঝিম করছিল। এরকমটা হওয়ার তো কোনো কথাই না। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। পরের দিন ছিল জুমাবার। তো জুমাবারের দিন আমাদের মসজিদের যে হুজুর আছেন ওনার সাথে আমার মাঝে মধ্যে সাক্ষাৎ হয়, কথা হয়। উনি আমাদের কাছ থেকে দুধ নেন আমাদের মাদ্রাসার জন্য। তো ওই দিনকে উনি আমাকে ডেকে বললেন যে, শিহাব, তোমার চোখের নিচে একটা অদ্ভুত কালি দেখতে পাচ্ছি। এটা কিসের জন্য? রাতে কি ঘুমাও না? আমি তখন বললাম, ঘুমাই তো হুজুর, কিন্তু কেন? তিনি তখন বললেন, না, এক অদ্ভুত ছায়া দেখতে পাচ্ছি, তুমি একটু সাবধানে থাকো। এমন জায়গায় থাকো ওইখানে কখন কোন জিনিসের আচর হয়ে যায়, আমি তো ভয় থাকি। তোমাকে বললাম যে ওই জায়গাটা বন্ধ করে দিই। আমি বললাম, না হুজুর, এরকম কোনো কিছু দরকার নেই, সমস্যা নেই। আর খারাপ জিনিস আমাকে কি ক্ষতি করবে? আমি সবসময় দোয়া দরুদ পড়ে ঘুমাই, আর জানেনই তো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার সঙ্গে তেমন কোনো কিছু হবে না। তো হুজুর আমাকে আশ্বস্ত করলেন এই কথা বলে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো হুজুর যে কি ইঙ্গিত করেছিল সেটা আমি সেদিনকে বুঝতে পারি নাই। আর সত্যি সত্যি যে আমার সঙ্গে একটা জিন আছে, বা আমার দুধ খাওয়ার জন্য সেই জিনগুলো আসতো, সেটা আসলে আমি বুঝতে পারছিলাম না, বা ওই দিন পর্যন্ত বোঝার কোনো ছিল না, স্কোপ ছিল না। তো সেই ওই অবস্থায় আমি আরো 3-4 দিন সময় আমার মাঝখানে কাটে। ওই দিনকে রাত্রেবেলা আবার অবসর রাত ছিল, মেবি চারিদিকে অন্ধকার ছিল, বিদ্যুৎও ছিল না। তো ওই অবস্থায় আমি ঘুমিয়ে আছি, একটু গরম গরম ভাব ছিল। তো আচমকা কারণ উপরের পায়ের শব্দ আমি শুনতে পাই, যে আমার ঘরের বারান্দা দিয়ে বা ঘরের ভেতর দিকে হাঁটাহাঁটি করতেছে, এবং হাঁটাহাঁটি কেউ করতেছে বুঝতে পারতেছি। আমি উঠে দরজাটা খুললাম, খুলে এদিক ওদিকে তাকানোর পর দেখলাম বারান্দা দিয়ে কেউ একজন হাঁটতেছে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, এই এই তুমি কে? এখানে কি করছো? মেয়েটি কোনো কথার উত্তর দিল না। তারপর আচমকা হঠাৎ করে একটু সামনে দিয়ে এদিকে ঘুরলো, ঘুরে আমার দিকে তাকিয়ে বলল, আমি কে সেটা তুমি জানতে পারবে। তোমাকে বেশ কয়েকদিন ধরে আমি ফলো করছি, কিন্তু তোমার সঙ্গে কথা বলতে পারছি না। আজকে কেন যেন খুব দিল অন্যরকম লাগছে। গত 3 দিন তোমার সঙ্গে আমার কথা হয়নি, বা তোমাকে আমি দেখতেও পারিনি। এটা হয়তো আমার ছিল, আমার ব্যস্ততা ছিল। তবে সত্যি কথা বলতে, আমি তোমাকে কিভাবেই বা বোঝাই, আমি যে তোমাকে পছন্দ করে ফেলেছি, আমার আশিক। এই কথা বলতেই সে আমার সামনে দৃশ্যমান হলো। তার শরীরে জল করে আলো জ্বলছে, এবং তার চিবুকের মধ্যে একটা অন্যরকম গন্ধ আছে। তার চেহারার মধ্যে অন্যরকম একটা মায়া আছে, চোখে গাঢ় কাজল দেওয়া, ঠোঁটে হালকা লিপস্টিক দেওয়া, এক অদ্ভুত রকমের সাজ সে সেজেছে। এরকম সাজের মেয়ে এর আগে আমি আজ পর্যন্ত দেখিনি, এবং তাকে দেখতে এত পরিমাণ সুন্দরী যে চাঁদও তাকে দেখে হয়তো লজ্জা পেয়ে যাবে। সে আমার দিকে হেঁটে আসছে, তার পায়ের নুপুরের শব্দ ঝনঝন করছে। আমি জানি না তখন হঠাৎ করে কি হলো, তার প্রতি আমার মায়া কাজ করতে শুরু করলো, এবং একটা অন্যরকম মহব্বতের টান হতে শুরু করলো। আমি তার দিকে তাকিয়ে আছি, তার চোখ জোড়া যেন এক অন্যরকম বিড়ালের চোখের মতো। আমার দিকে এগিয়ে আসলো, এগিয়ে এসে আমার হাত ধরে বলল, হে আশিক, তুমি কি আমাকে পছন্দ করবে? আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি, তোমাকে ভালোবাসতে শুরু করেছি কয়েকদিনে। আমি জানি না তোমার মধ্যে কি মায়া আছে, তবে সেই মায়া আমাকে টেনে নিয়ে এসেছে এখানে, এবং আমি তোমার মায়াতে বিভোর হয়ে গিয়েছি। এ কথা বলার পর আমি কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছিলাম, অদ্ভুত লাগছিল আমার কাছে। আমি বললাম যে তুমি কে, আর তুমি আমার কাছে কেন এসেছো? সে তখন আমাকে বলল, আমার নাম সাম্মা, আমি একটা পরী, এবং আমি এখানে এসেছিলাম তো দুধ চুরি করতে। তবে সত্যি কথা বলতে, এখানে আসার পর তোমাকে যখন দেখি, তোমার প্রতি আমি আশিক হয়ে যাই, এবং সেই আশিক হওয়া থেকে আমি আর এখান থেকে যেতে পারিনি। আমি তোমার কাছেই আছি, তোমার সঙ্গেই থাকবো। তুমি কি আমার সঙ্গে রাখবে তোমাকে? কথা বলতে আমি কেন যেন বলে ফেললাম যে হ্যাঁ, আমি তোমাকে রাখবো, কিন্তু তুমি এত সুন্দর কেন, এত মায়াবতী কেন? এরকম ভাবে আমি তাকে বলতে লাগলাম। জিন্নাটি যে আমাকে বশ করে ফেলেছে সেটা আমি বুঝতে পারিনি। তবে এটা সত্য কথা যে জিনারা এখানে দুধ চুরি করার জন্য বা দুধ খাওয়ার জন্য আসতো, বা দুধ চুরি করার জন্য এখানে আসতো। ও তখন আমাকে বলল, ঠিক আছে আমার আশিক, আমি সত্যি তোমার প্রতি অনেক খুশি হয়েছি, আমি তোমার কাছে আবার আসবো, এখন আমি যাই। তাই বলে সে আমার চোখের সামনে থেকে চলে গেল, এবং আমি ঘরের ভিতরে চলে আসলাম। আমি বুঝতে পারছিলাম যে ওইটা একটা পরী ছিল। যখন তার সঙ্গে কথা বলছিলাম তখন আমার হিতাহিত জ্ঞান ছিল না, কিন্তু এখন আমার হিতাহিত জ্ঞান এসেছে এবং বুঝতে পারছি আমি। কিন্তু কেন জানি না ওই মেয়েটার প্রতি আমার আকর্ষণ বোধ হচ্ছে। আমি হাজার চেষ্টা করেও তার থেকে দূরে সরে থাকতে পারছি না, বা তাকে কেমন যেন অনুভব করছি আমি। এটা কিসের জন্য হচ্ছে আমার সঙ্গে আমি কিছু বুঝতে পারছিলাম না। আমি তখন মেয়েটাকে কিভাবে কি বোঝাই বা কিভাবে কি বলবো সেটা বুঝে উঠতে পারছিলাম না। পরের দিন সকাল হলো, আমি ভাবলাম যে হুজুরকে বিষয়টা জানাবো। মেয়েটা একটা জিন, সে আমাকে বলেছে, কিন্তু কিভাবে সেটা জানাবো? আমি বুঝতে পারছিলাম যে তার থেকে দূরে থাকা উচিত,
কারণ সে একটা আশাফুল মাকলুক, একটা জিন জাতি। আর আমি এই কথাটাই হুজুরকে কেন যেন বলতে পারছিলাম না, সংকোচ বোধ হচ্ছিল, তারপর একটা টান অনুভব হচ্ছিল। পরের দিন সারাদিন আমার তার জন্য অন্য মনস্ক লাগতে শুরু করলো। কেন যেন ওই মেয়েটার কথা বারবার মনে হচ্ছিল। মেয়েটার মধ্যে কি এমন মায়া আছে? মাত্র 2 দিন কি 3 দিন দেখেছি, আর মেয়েটা নিজেও কোনো মানুষ নয়, বরং সে একটা পরী এবং জিন মেয়ে। আমি সেটা জানি, তবুও কেন যেন আমি তার থেকে দূরে থাকতে পারছিলাম না। হুজুর আমাকে কয়েকবার বলেছেন যে তোমার সঙ্গে এমন কিছু আছে যে কিনা তোমার ক্ষতি করতে চায়, তবে আমি হুজুর কাছ থেকে সেই কথাটা স্কিপ করে গিয়েছি। তাকে ওই সমস্ত কোনো কথা বলিনি আমি। সত্যি কথা বলতে গেলে হুজুর বিষয়টা হয়তো ধরতে পেরেছেন, তবে আমি চাচ্ছিলাম না যে হুজুর বিষয়টা ধরতে পারেন, কারণ আমার জীবনে এরকম সুখ বা এরকম আনন্দ কখনোই ছিল না যেটা কিনা ওই জিন মেয়েটা আমার জীবনে আসার পর থেকে আমার নিজের মধ্যে ফিল হতে লাগলো। সময় গড়াতে শুরু করলো। দেখতে দেখতে প্রায় মাসখানিক সময় কেটে গেল। এই মাসখানিক সময়ের মধ্যে তার সঙ্গে আমার প্রায় 10 থেকে 15 দিন দেখা হয়েছে, এবং সে প্রায় দিন রাত্রেবেলা আমার কাছে আসতো। আমি রাত্রেবেলা তার সঙ্গে যখন আসতাম বা তার সঙ্গে গল্প করতাম, তখন আমার খুব ভালো লাগতো। প্রথম কয়েকদিন একটু অন্যমনস্ক লাগলেও পরবর্তীতে কেন যেন তার প্রতি একটা টান অনুভব করতে লাগলাম। এবং ও যখন আমার কাছে আসতো তখন আমি জানতাম যে সে একটা জিন এবং আমার পাশে বসে আছে, কিন্তু সে আমার সঙ্গে খুব ভালো আচরণ করত। আমাকে আমি যা চাইতাম তাই দিত, মানে আমি যেটা আমি কমফোর্ট ফিল করব, আরাম ফিল করব, সেটাতে ও সবসময় আমাকে প্রাধান্য দিত। তারপর প্রত্যেক দিন রাতের বেলা ও যখন আসতো, যেদিনকে আসতো সেদিনকে আমার জন্য অদ্ভুত রকমের ওদের দেশ থেকে খাবার নিয়ে আসতো, যে খাবারগুলোর স্বাদ ছিল ভিন্ন রকমের, এবং এরকম খাবার, ফলমূল, মিষ্টি, নানান ধরনের জিনিসপাতি যা কিনা আমি কোনো দিনই খাইনি। সব মিলিয়ে আমার রাত জাগার একটা অভ্যাস হয়ে গেল। প্রতিদিন না, তবে মাঝে মধ্যে ওই 2-1 দিন পরপরই আমার রাত জাগার একটা বাজে অভ্যাস হয়ে গেল, যে অভ্যাসের কারণে আমার শরীর আস্তে আস্তে ভেঙে পড়তে লাগলো। প্রত্যেকদিন রাত্রে যখন সে আসতো, বাটি ভর্তি করে আমার জন্য খাবার নিয়ে আসতো। আমি তার কোলে শুয়ে মাথা রেখে গল্প করতাম, এবং সে আমার মাথায় হাত বুলিয়ে দিত, আমাকে আদর করত। তারপর নানান ছলে আমাকে সুখী করার চেষ্টা করত। 1 মাস পার হয়ে যাওয়ার পর ওর প্রতি কেমন যেন আমার একটা অন্যরকম ফিলিংস কাজ করতে শুরু করে। তখন ওই খামারের প্রতি আমার তেমন একটা আগ্রহ বা মনোযোগ ছিল না। এটা না থাকার কারণ ওই জিন মেয়েটা সম্ভবত আমাকে তার বশে করে ফেলেছিল, যার কারণে ওই রাতের বেলা আমি তার সঙ্গে বসে গল্প করতাম আর দিনের বেলা পড়ে পড়ে ঘুমাতাম। এরকম বেশ কয়েক মাস চলতে থাকলো। আমি যে তাকে ভালোবেসে ফেলেছি সেটা আমি তাকে বলা লাগলো না। তার আগেই আমাদের মধ্যে সমস্ত অবৈধ সম্পর্ক এবং যা যা হওয়া দরকার সমস্ত কিছু হতে লাগলো। এখন একটা সুবিধা যখন দিনের পর দিন পাওয়া যায়, তারপর যার সঙ্গে হচ্ছে সে পছন্দের, তাহলে তো আর কোনো কথাই নেই। সব মিলিয়ে বলতে গেলে এটা একটা অতি আনন্দদায়ক বিষয়। আমার সঙ্গেও সেটাই হতে লাগলো, এবং আমি খুব আনন্দিত ছিলাম, খুব সুখী ছিলাম। তবে আমার ব্যবসা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিল। গরুগুলো দুধ দেওয়া বন্ধ করে দিল। এর মাঝখানে 2টা গরু বাছুর হওয়া থেকে মানে পেটেই নষ্ট হয়ে গেল বাছুর। আর অন্যান্য আরো অনেক বিষয় আমার সঙ্গে খারাপ হতে লাগলো। এটা কেন হতে লাগলো জানি না। আমার গরুর যে ওলান ছিল, ওলানের দুধ অটোমেটিক্যালি ফুরিয়ে যেত। কিসের জন্য ফুরাতো সেটা আমি জানি না। সম্ভবত ওই জিন মেয়েটা কোনো কিছু একটা করেছে, বা ওরা এত দুধ নিয়ে কি করে সেটাও আমি জানতাম না। তবে ও যেদিনকে আমি ওকে দেখে ফেলেছি সেদিনকের পর থেকেই কেন জানি না ও আমার কাছ থেকে মেশার চেষ্টা করেছে, এবং আমার জীবনটাকে যে এরকম তছনছ করে দিবে সেটা কখনো ভাবতে পারিনি। তবে সত্যি কথা বলতে, ও যে আমাকে ভালোবাসে বা আমি ওকে ভালোবাসি সেটা আমি উপলব্ধি করতে পারতাম, সেটা এখনো করতে পারি। ও আমার সঙ্গে ওরকম মেলামেশা করতে লাগলো। এদিকে আমার ও যে খামার ছিল সেই খামারের গরুর ওলানের দুধ সব রাত্রেবেলা কারা যেন চুরি করে নিয়ে যেত। অনেক সিকিউরিটি, অনেক প্রোটেকশন দেওয়ার পরেও সেটা চুরি ঠেকানো যায়নি। তারপর আশেপাশে বেশ কয়েক জায়গায় বেশ ভালোভাবে পাহারাও বসানো হয়েছে। প্রথম কয়েক মাস এটা সম্পর্কে একটু আমি দূরে ছিলাম, বা এগুলো আমি দেখিনি এক কথা বলতে গেলে। পরিমেয়টা যখন আসতো তার সঙ্গে আমি রাত্রেবেলা থাকতাম, গল্প করতাম। সে আমার জন্য কাপড় চোপড় নিয়ে আসতো, খাবার নিয়ে আসতো, মিষ্টি নিয়ে আসতো, এবং এক প্রকার আমাকে তার চাঙ্গুলে বা তার বশে নিয়ে ফেলেছিল, যা কিনা আমি তখন বুঝতে পারছিলাম না। তো এরকমভাবে চলতে থাকে, আমার চোখের নিচের কালি পড়ে যায়, আমাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। সব মিলিয়ে এমন অবস্থায় এসে ঠেকে যে আমার গরুর ওলানে একদমই দুধ থাকে না।
বাটে একদম 2-3 কেজির মতো দুধ হয়। তো একটা গরু, তরতাজা গরু গাভী, তার এরকমটা হবে কিসের জন্য? এরকমটা হয়তো অবশ্যই অস্বাভাবিক ব্যাপার। তো আমার যে আব্বা ছিলেন তিনি এইসব বিষয়ে দেখভাল করতেন। তো তিনি বিষয়টা উপলব্ধি করলেন এবং আমাদের বাড়িতে খারাপ কোনো কিছু আছে সেই কথা চিন্তা করে তিনি আমাদের বাড়িতে একটা মিলাদের আয়োজন করলেন। তো সেদিনকে যখন আমি শুনলাম যে মিলাদের আয়োজন হয়েছে, আমি বাইরে ছিলাম, এসে যখন দেখি হুজুরা সব বাড়িতে আছে, তো ওই অবস্থায় রাত্রেবেলা তখন ঈশান নামাজ পড়ে আমাদের বাড়িতে হচ্ছে মিলাদ ছিল এবং খাওয়া দাওয়ার একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল। তো এটা আব্বা নিজে থেকেই করেছে, আর আব্বাকে কে যেন পরামর্শ দিয়েছে এটা করার জন্য, যাতে করে বাড়ির যদি কোনো কুফা থাকে সেটা কেটে যাবে। তো আমি যখন বাড়িতে পৌঁছানোর পর আমি তাদেরকে দেখে আচমকা চমকে যাই। প্রথম 1-2 মিনিট মধ্যে তাদের সাথে ভালো আচরণ করেছিলাম, এরপরে আমার মধ্যে কি হয়েছিল বা কি ঢুকেছিল আমি জানি না, তবে হুজুর আমাকে দেখে কিছু একটা দোয়া দরুদ পড়ে আমাকে ফু দিয়েছিল এবং তারপরে আমার রূপ পাল্টে যায় নাকি। আমি নাকি একটা মেয়ে কণ্ঠে কথা বলতে শুরু করি এবং কণ্ঠস্বরটা এমন ছিল যে, তোদের এত বড় সাহস, তোরা এখানে এসেছিস, তোদের কি মৃত্যুর ভয় নেই? তুই জানিস আমি কে? আমি নাকি মাটি থেকে 3-4 হাত উপরে উঠে শূন্যে হেসে কথাগুলো বলছিলাম। আমার সেগুলো মনে নেই বা আমার সঙ্গে কি হয়েছে তাও আমার মনে নেই, তবে এই কথা ওই আমার পরিবারের লোকজন এবং হুজুররা বলেছেন পরবর্তীতে সকালের দিন। তো হুজুর আমাকে তখন দোয়া দরুদ দিয়ে চেপে ধরলো এবং আমাকে মাটি থেকে নিচে নামালো। তার 4জন শাগরেদ আমার 4 হাত পা ধরলো। ধরার পর তারপর সেই জিনটা যে কিনা আমার শরীরের ভিতরে প্রবেশ করেছিল, সেই জিনটাকে ওইখান থেকে বের করার জন্য তেনারা দোয়া দরুদ পড়তে লাগলেন। তো কিছুক্ষণের মধ্যে আমার শরীর থেকে সে বের হয়ে শূন্য উপরে উঠে তারপর বলল, তোর এত বড় সাহস, তুই আমাকে ওর শরীর থেকে বের করেছিস, ওর কাছ থেকে আমাকে কখনো আলাদা করতে পারবি না, আমি ওকে আমার সঙ্গে করে নিয়ে যাব, ওকে আমার ভালো লেগেছে, সেই সঙ্গে আমাদের এত দিনের এত চাওয়া পূরণ হয়েছে, আমরা এরকমই একটা জায়গা চাচ্ছিলাম, জিনিস চাচ্ছিলাম। এই কথা বলার পর হুজুর বললেন, কিসের জিনিস এবং তুই কি চাচ্ছিস সেটা বল। তারপর সেই জিন মেয়েটি সে বলল, আমাদের দুধ তৈরি করার জন্য প্রচুর পরিমাণ মিষ্টির প্রয়োজন, কিন্তু সেই মিষ্টি এবং সেই দুধের যোগান আমরা দিতে পারি না, আমরা বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করি। তো আমার যে সর্দার আছেন তিনি আমাকে বলেছেন এত কেজি দুধ সংগ্রহ করতে হবে। তো আমি একদিন এই রাত্রাপথে যাত্রী দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে হঠাৎ করেই এই খামারটা জঙ্গলের মধ্যে আমার নজরে আসে এবং আসার পর প্রথম কয়েকদিন আমি দুধ চুরি করেছি, কিন্তু পরবর্তীতে দেখলাম যে এই দুধগুলো চুরি করলে হবে না, দুধগুলোকে আমার সঙ্গে এমনভাবে কানেক্ট করতে হবে যেন এখান থেকে আমি নিরিবিলি নিতে পারি। তারপর ওর উপর আমার নজর গেল এবং ওর উপর নজর যাওয়ার পর ওকে আমার ভালো লেগে যায়, ওর সঙ্গে থাকতে শুরু করি। আমি বিগত 6 মাস ধরে ওর সঙ্গে আছি, আর তোরা এখন আমাকে ওকে এখান থেকে নিয়ে যেতে দিবি না? এত বড় সাহস তোদের? আমি আবার ফিরে আসবো। তাই বলে সেই মেয়েটা ওইখান থেকে পালিয়ে যায়, সেই হুজুরকে যে আছে দোয়া দরুদ আছে তা সেটার ভেঙে সেখান থেকে পালিয়ে যায়। তো আমার পরদিন জ্ঞান ফেরার পরে আমার আব্বা বলেন যে, তোর সঙ্গে একটা জিন আছে আর হুজুর বলেছে বাড়িটা বন্ধ দিতে হবে, ওই জিন মেয়েটা তোর ক্ষতি করতে চায়, তোকে সঙ্গে করে নিয়ে যেতে চায় এবং তোর দুধের খামারটা সে দখল করে নিতে চায় এবং সে চায় যে সমস্ত দুধ তাদের জিন দেশে যাক এবং সেইখান থেকে ও মিষ্টি বানিয়ে বা যেটাই করুক না কেন সেটা করে আর কি। এই কথা বলার পর আমি তখন একটু অন্যরকম হয়ে গেল ওর প্রতি চিন্তাধারা। তারপর একটু মন খারাপও ছিল, ওকে আমি ভালোবাসি, কেউ ওর সম্পর্কে কিছু বললে তখন আমার মাথা হেড হয়ে যেত বা মাথা গরম হয়ে যেত। এমনিতে দিনের বেলাতে আমি তেমন কোনো কিছু বলতাম না কাউকে, বা আমার চোখ ওরকমভাবে কাউকে ইশারা দিত না, কিন্তু সন্ধ্যার দিকে একদিন আম্মা চিল্লাচিল্লি করছে আর আব্বা হচ্ছে গিয়ে সে বলতেছে যে খামারটার পুরো ধ্বংস করে ছাড়ছে। বললাম করব, কিন্তু হুজুর আসতে না কিসের জন্য? হুজুর আসুক, হুজুর একটা রিং দিতে হবে। এই কথা যখনই বলছি মানে আব্বা মুখ দিয়ে উচ্চারণ করছে, ঠিক সেই মুহূর্তে আমি নাকি উড়ন্ত অবস্থায় গিয়ে তার গলা চেপে ধরছি। গলা চেপে ধরে বললো, তোর এত বড় সাহস, তুই ওই হুজুরকে আবার ডাকছিস এখানে? তোকে মেরে ফেলবো, এরকম আছিস, ভালো লাগছে না তাই না? আমি এইখানে থাকবো এবং দেখি তোরা এখান থেকে আমাকে কিভাবে বের করিস। তার মানে আমার শরীরের মধ্যে ওই জিন মেয়েটা তখনও বশ করেছিল। যখনই ওরা কেউ উল্টাপাল্টা কথা বলে তখনই আমি প্রচণ্ড পরিমাণ রেগে যাই এবং রেগে গিয়ে উড়ন্ত অবস্থায় একে তুলে ফেলি, বা আমি যাকে ভয় দেখাবো সে নিজে শূন্য হেসে যায়। তো এগুলো দেখে এলাকার মধ্যে একটা বাজে আর কি ছড়ায় পড়লো যে অমুকের ঘাড়ে জিন আছে এবং ওই খুবই ডেঞ্জারাস জিন, কেউ যদি ওকে কিছু বলে তাহলে ও তাকে ছেড়ে কথা বলে না এবং ওই জিনটা ওর বাপকেও ছাড়ে নাই।
এরকম কথা কানাঘোষা হতে থাকে আর কি, এবং গ্রামে এক প্রকার ছড়ায় যায়। এরপর থেকে দিনের বেলা আমি স্বাভাবিক থাকতাম, কিন্তু রাত হলেই আমার ওর সঙ্গে গল্প করা লাগতো, বা ওরকে ছাড়া আমি কিছু বুঝতাম না, বা আমি দিনের বেলা তো ওরকম কোনো কিছু করতামও না, ওর বিষয়ে কোনো কনসার্নই আমার ছিল না। তো আমি ওদিকে থেকে বাজারে যেতে যখন থেকে কথা ছড়াইছে, তারপর থেকে বাজারে গেলেই মানুষজন আমাকে দেখলে ভয় পেত। আগে এরকমটা ছিল না, আমার বন্ধু বান্ধব আমার কাছে আসতে চাইতো না, বলতো তোর সঙ্গে জিন আছে, ওই জিনটা আমাদের ক্ষতি করবে, সেহেতু তুই এখান থেকে চলে যা আর কি। তাই আমি তখন একাকী হয়ে যেতে লাগলাম, আমার কাছে খুব খারাপ লাগছিল বিষয়টা। আর ওই হুজুরের কথা শুনলে আমার রাগ হয়ে যেত। আমি কিন্তু জানি যে মেয়েটা একটা পরী এবং সে কোনো মানুষ নয়, সে এমনভাবে আমার সঙ্গে মিশছে যেন আমি তার প্রেমিক এবং সে আমার প্রেমিকা বা স্বামী স্ত্রী, এমনভাবেই আমি ওর সঙ্গে মেলামেশা করেছি, থেকেছি এবং ওকে আমি ভালোবেসেছি। তবে ও যে আমার পরিবারের সঙ্গে এরকম একটা কাজ করবে সেটা আমি ভাবতে পারিনি। শুধুমাত্র মাগরিবের আজানের আগ পর্যন্ত আমি ঠিক থাকি, এরপর মাগরিবের আজানের পরে আমি আর ঠিক থাকি না। তো আমার আব্বা যেটা করলেন, আমাকে আর ভিটার ওই ঘরে থাকতে দিলেন না, আমাদের বারান্দার ঘরে একটা আছে, রুম আছে, সেই রুমের ভিতরে আমার আটকে রাখলেন। আটকে রেখে বললেন তুই বের হতে পারবি না, আর এখানে দোয়া দরুদ পড়ে হুজুর অলরেডি ওকে বন্ধ করে রেখে গেছে। তো ওই রাত্রেবেলা আমি আসলে ওকে ফিল করতে পারলাম যে ও কোথায় বা আমার কাছে কেন আসছে না। সব মিলিয়ে আমি ভীষণ রেগেছিলাম ওই রাত্রে। তো রাগান্বিত অবস্থায় তখন আমি আমার আব্বাকে বলছিলাম, বুড়ো তোকে আমি মেরে ফেলবো, তুই আমাকে চিনিস? তো আব্বা বলছে যে তোকে চেনা লাগবে না, তুই আমার ছেলে আর আমি জানি তুই কে, সেহেতু তুই ওই জিন মেয়ের জন্য আমার জীবনের সঙ্গে বা আমার সঙ্গে এরকম খারাপ আচরণ করিস না। ওইটা একটা জিন মেয়ে এবং তোর ক্ষতি চাই, তোকে নিয়ে যেতে চাই এখান থেকে, তোর ব্যবসার কি অবস্থা করেছে তুই দেখেছিস। তখন আমার হিতাহিত জ্ঞান ওরকম ভাবে ছিল না। তো যাই হোক, ওই দিনকে রাত্রেবেলা আমি জানালা খুলে বসে আছি, বাইরের দিকে তাকিয়ে আছি, আমাদের ভিটার দিকে যেদিকে হচ্ছে খামারটা, ওইখান থেকে একটা হাত ইশারা দিয়ে আমাকে ডাকতেছে আর কি, শরীর নয় কিন্তু হাত দেখা যাচ্ছে। তো আমি তখন বললাম কে? তো তখন উত্তর দিল যে আমি শিহাব, বাহিরে বের হয়ে আসো, আমি তোমার ঘরের ভিতর প্রবেশ করতে পারছি না, হুজুরটা নিশ্চয়ই কোনো কিছু একটা করে গিয়েছে। তো ও আসলে তখন আমার কোনো কিছু হুঁশ থাকতো না। আমার আব্বা ঘরে তালা দিয়ে চাবি করেছে তাও আমি জানি না। তো যাই হোক, আমি অনেক কষ্ট করে প্রায় আধা ঘন্টা খুঁজে মুজে চাবি পাইছি। চাবি পেয়ে আমি যখন গেট খুলবো, ওই অবস্থা আমার আব্বা দেখে বলে যে তুই যাস না বাজান, তুই যাস না, গেলেও তোকে নিয়ে যাবে, ও অপেক্ষা করতেছে তোকে নিয়ে যাওয়ার জন্য, আর তোর দুধের খামারটা একদম ধ্বংস করে ছাড়বে, তুই যাস না বাজান। আমি তো তখন উঠান পর্যন্ত বেরিয়ে গেছি। ওই পরিমেয়টা তখন আমাকে ওইখান থেকে তুলে শূন্য হাসিয়ে ফেললো, এবং আমার আব্বা চিৎকার করে চেঁচামেচি করতে লাগলো এবং কান্নাকাটি করতে লাগলো। গ্রামের লোকজন তখন জড়সড় করে ফেলেছে আমার আব্বা, এবং আমাকে যে একটা পরিতে তুলে নিয়ে গিয়েছে, এইটা গ্রামে একদম রটারটি বা ছড়াছড়ি হয়ে গিয়েছে একদম আকাশের দিকে। গ্রামে একটা কথা হলে যেমনটা হয় যে ওকে এরকমভাবে নিয়ে গেছে, এরকমভাবে উড়ে গেছে, এরকমভাবে পাখি ডানার মতো মিলে উড়ে চলে গেল, এরকম কথাবার্তা হয় না? তো আমাকে নিয়ে ওরকম কথাবার্তা এলাকায় চলতে শুরু করলো। তো আমি ওই দিনকে রাত্রে যখন আমাকে নিয়ে যায়, ওখান থেকে নিয়ে যাওয়ার পরে আমার যখন জ্ঞান ফেরে, তখন আমি আমাদের স্কুল যে ঘর ছিল, স্কুল ঘরের ছাদের উপর শুয়েছিলাম, এবং ওই দিনকেই ওই রাত্রেবেলা ও আমার সঙ্গে কাটিয়েছে, বা আমি ওর সঙ্গে ওইখানে ছিলাম, গল্প গুজব করেছিলাম, ওর বুকের উপর মাথা রেখে শুয়েছিলাম, ওইখানে আমরা রাত কাটিয়েছি। তো সকালবেলা যখন ঘুম ভাঙে তখন আমি ওইখানে শুয়েছিলাম। আমি যখন ওইখান থেকে লাফ দিয়ে নামলাম, তখন স্কুলের বাচ্চারা এবং ম্যামরা সবাই ভয় পেয়ে গেলেন যে আমি এটার পর কী করছিলাম, এবং গত রাতে আমি এখানে ছিলাম ওই জিন মেয়েটার সঙ্গে। তো স্কুলে একটা ছড়াছড়ি হয়ে গেল যেখানে জিন এসেছিল কালকে, এক প্রকার বাচ্চারা ভয় পেয়ে গেল এবং ওই দিন স্কুল ছুটি দিয়ে দিল। তো সব মিলিয়ে আমাদের ঘরের পরিবেশ, বাইরের পরিবেশ, গ্রামের পরিবেশ খুবই খারাপ ছিল, আর আমার ব্যবসার পরিবেশ তো আছেই। মানে বিষয়টা হচ্ছে, ওই জিনের দল দুধ চুরি করার জন্য আমার খামার উপর হামলা করেছিল এবং আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছিল জিন মেয়েটা। তবে আমার কাছে যতটুকু মনে হয় যে সে আমার সঙ্গে অভিনয় করেনি, অভিনয় করলে হয়তো আমার জন্য এত কিছু রেখে যেত না। আমার দুধের ব্যবসা তো শেষই হয়ে গিয়েছিল, প্রায় একদম অবস্থা খারাপ ছিল, ওরা সব ইয়ে করে ফেলতো, আমার গরুগুলো আস্তে আস্তে মারা যাচ্ছিল, তারপর অসুস্থ হয়ে পড়ছিল জিনেদের জন্য। তো ওই অবস্থায় প্রায় আরও 2 মাস কাটে, মাঝখানে অত্যাচার এবং যাচিত সমস্ত কিছু নিয়ে আরও 2 মাস কাটে। তো কাটার পর আমার প্রায় 4টা গরু মারা যায়, আর 3টা গরু অসুস্থ ছিল, আর একটা সবল ছিল। ওইখান থেকে হচ্ছে দুধ যা হওয়ার হইতো, কিন্তু আমার অবস্থা খুব খারাপ অবস্থায় ছিল। এসব গরু পালা বা খাওয়ান দাওয়ান দেওয়া এসবের মতো পরিস্থিতি আমার ছিল না। তো ওই যে হুজুর আমাকে এখান থেকে গেছে, ওই হুজুর আসলে বিষয়টা জানতো না, বা উনি এখানে ছিলেন না, উনি চট্টগ্রামের একটা জায়গায় গেছিল, ওনার কোনো হুদিশ পাওয়া যাচ্ছিলেন না। তো ওই হুজুরকে 2 মাস পরে খোঁজ পাওয়া যায়। খোঁজ পাওয়া যাওয়ার পরে আমাকে তখন আমাদের বাড়িতে আসে। বাড়িতে আসার পর হুজুর বলেন যে ঠিক আছে, এই
আমাবস্যায় ও তোমাকে নিয়ে যেতে চাইবে এখান থেকে, এবং এখান থেকে তোমাকে নিয়ে যেতে পারলে ওর স্বার্থ হাসিল হয়। আর ও যেটা চেয়েছিল সেটা তো পেয়ে গিয়েছে অলরেডি, এখন হয়তো অন্য জায়গায় যাবে। ওদের কাজই এটা, বুঝছো? এখন তোমাকে ধ্বংস করে ছাড়ছে, কিন্তু তোমাকেও ছাড়বে না, কারণ ও আশিক পরি একটা, এবং ও তোমাকে পছন্দ করে ফেলেছে। সাধারণত এরকমটা কখনো হয় না যে কোনো জিন মেয়ে কোনো মানুষকে পছন্দ করে, কিন্তু ও সত্যি সত্যি তোমাকে পছন্দ করে ফেলেছে এবং তোমাকে এমন ভাবে বশ করে রেখেছে যে তুমি চাইলেও ওর বশ থেকে বের হতে পারবা না। এটাকে ছাড়ানোর জন্য আমাদের কিছু জিনিসপাতি লাগবে, এবং এই অমাবস্যার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি সেটা করতে পারো এবং নিরিবিলি তুমি তার কথা শুনে ইয়ে করতে পারো, তাহলে আমি হয়তো তোমাকে এর হাত থেকে মুক্ত করতে পারি। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, এবং আমার পরিবারের সকলে বিষয়টা নিয়ে রাজি হলো এবং সকলে কথা বলা করলো আর কি। তো যাই হোক, এই অবস্থায় আমার এরকম করে কয়েকদিন সময় গেল, আর আমার মূল বিষয় ছিল হচ্ছে কি ওর ওখান থেকে ছাড়া পাওয়া। কিন্তু আমাকে এমনভাবে বশ করে রেখেছে যে আমি ছাড়া পাওয়া তো দূরের কথা। তো দেখতে দেখতে সময় কাটলো, এর মাঝখানে 2 দিন আমি ওদের দেশে গেছি, ওদের দেশে নিয়ে গেছে আমাকে। আসলে রাত হলে তখন আমার মাথায় কাজ করতো না, আমার শুধুমাত্র ওরই লাগবে, ওর সঙ্গেই থাকবো, ওর কোলে মাথা রাখবো, ওর বুকে মাথা রাখবো, ওকে জড়া ধরে শুয়ে থাকবো, বা যেটাই হোক না কেন ও কেন্দ্রিক সমস্ত কিছু ছিল। কেউ আমাকে কিছু বললে সেটা আমার সহ্য হতো না, তখন তাকে মেরে দিতাম আমি। ওকে নিয়ে আমি বাজার ঘাটে এদিক ওদিকে যেতাম সমস্ত জায়গায়, এবং কেউ আমার উপর সাহস করে কথা বলতো না, কারণ সকলে জানে যে আমি পাগলা, আমার ঘাড়ে জিন আছে আর কি। তো এই অবস্থায় আমার দিন কাটতে থাকে, এবং 2 দিন আমি ওদের দেশে গেছি। প্রথম দিন আমাকে নিয়ে গেছিল একটা খুব সুন্দর ফুলের বাগানের মতো জঙ্গলের ভিতরে, তো সেখানটা আমি ঘুরছি। আরেকদিন হচ্ছে একটা কুড়েঘর টাইপের একটা জায়গা বাগানের ভিতরে, মানে জঙ্গলের মধ্যে, সেরকম একটা জায়গায় আমাকে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে আমি একদিন থাকি। এবং আমাদের মধ্যে সম্পর্কগুলো মূলত এই সমস্ত জায়গা থাকলেই বেশি হতো। তো এরকম করে সময় গড়াতে থাকে। আমার আর্থিক অবস্থা খুব খারাপ, অবনতির দিকে যায়। প্রায় 1 বছর ধরে আমি এরকম খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, 10 মাস হবে আর কি। তো সেই হিসাব করতে গেলে আমার অবস্থা তো খারাপ হওয়ারই কথা। তো যে হুজুর তার একজন বড় পীর সাহেব নিয়ে সেদিনকে আমার বাড়িতে হাজির হলেন অমাবস্যার ঠিক আগের রাত্রে। তো রাত্রে আসার পর ওই জিন মেয়েটা তখন আমার কোলে শুয়েছিল। হুজুর এসে সঙ্গে সঙ্গে জিনটাকে আটক করে ফেললেন, আটক করে তাকে দেয়ালের সঙ্গে চেপে ধরলো, এবং আমি ওই দিনকে প্রথমবারের মতো তার আসল রূপটা দেখতে পেলাম, আসলে যে কারোর আসল রূপ এরকম হতে পারে। সে এমন অদ্ভুত রকমের ছিল এবং এত ভয়ানক ছিল যার দিকে তাকালে যে কেউ ভয় পেয়ে যাবে। অথচ এতদিন সে আমার চোখের সামনে একটা লেবাস পরেছিল, সৌন্দর্যের একটা লেবাস, সুন্দর তরুণী বা সুন্দর রমণী আছে, সেই সুন্দর রমণীর একটা লেবাস আমার সামনে পড়েছিল। তো এই অবস্থায় আমি যখন তাকে দেখি, আমি হুজুরটা আমাকে তখন আমার ঘোর ভাঙানোর জন্য চেষ্টা করে, এবং আমার হাতে একটা তাবিজ ছিল যেটা কিনা ওই জিন মেয়েটা আমাকে পড়িয়েছে, সেটা ছুঁড়ে ফেলে দেয়। আর হচ্ছে গিয়ে আমাকে আরও বেশ কিছু দোয়া দুরুদ পড়ে যখন আমার গায়ে ফু দেয়, আমি তখন অচেতন হয়ে পড়ি। এবং ওই অবস্থায় ওখানে কি হয়েছে তাও আমার মনে নাই। ওই জিন মেয়েটা নাকি খুব জোরাজুরি করে যে তোরা কাজটা ঠিক করলি না। এর আগে আমি যত জায়গায় যত কিছু নিতে গিয়েছি, কোথাও এরকম অ্যাটাচমেন্ট আমি জড়াইনি, কিন্তু ওকে আমি পছন্দ করি, ওকে আমি ভালোবেসে ফেলেছি, ওকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাব, তোরা যা ইচ্ছা তাই কর। এবং ওইখানে প্রচুর পরিমাণ ভাঙচুর হয় ওই বাড়িতে, তারপর অনেক ধরনের চিৎকার চেঁচামেচি হয়, আশেপাশের মানুষজন শুনে ভয় পায় প্রচণ্ড পরিমাণ। এবং ওই ঘটনা এখন পর্যন্ত আমাদের গ্রামে নড়াচড়া হয়, কথাবার্তা হয়। আমি যখন গ্রামে এখন যাই, গ্রামে গেলে এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত মানুষজন গসিপ করে, আলোচনা করে। তো ওই যে রাত্রের চিৎকারটা আশেপাশের পাড়া প্রতিবেশী প্রায় অর্ধেক গ্রামের মানুষ শুনছে, ওই জিনের চিৎকার এবং ওই মেয়েটার চিৎকার। তো ওই অবস্থায় তখন তাকে অনেক কষ্ট দেয়, এবং কষ্ট দিয়ে অনেক দিয়ে তাকে এখান থেকে চলে যেতে বলে। আর চলে যায় তারা ওইখান থেকে। চলে যাওয়ার পরে আমার সুস্থ হতে মোটামুটি 1 মাসের মতো সময় লাগছিল। কবিরাজ আমাকে নানানভাবে টোটকা এটা ওইটা দিয়ে, এবং বলতো যে তুই রাত্রেবেলা কখনোই একা শুবি না, বিয়ে করে নিতে, একা শুলে সমস্যা বেশি হবে, বউকে কখনো একা ছাড়বি না। তো আমার পরিবার থেকে আমাকে বিয়ে দিয়ে দেয়, সুস্থ হওয়ার পরপরই বিয়ে দিয়ে দেওয়ার পরে। কিন্তু কেন যেন ওর প্রতি একটা অন্যরকম টান আমার ছিল, এখনও আছে টানটা, এখনও অনুভব হয়, আর মনে হয় যে আমার আশেপাশে আছে বা আমাকে ছেড়ে যায়নি এখনও। আর আমি যখন সমস্ত ব্যবসা বাণিজ্য হারালাম, আমার গোয়াল হারালাম, আমার গরুগুলো হারালাম, তখন 4টা গরু ছিল, ওরা সুস্থ ছিল। ওই যে জিনেরা ওদের ওলান বাইতো বা যেটাই করতো না কেন, ওইটার কারণে ওদের ওলান শুকিয়ে গিয়েছিল, আর ওরা খুব ভয় পেত। এই জন্য প্রায় 4টা গরু মারা গেছিল আর কি। আর বাকি 4টা দিয়ে পরবর্তীতে আমি আবার শুরু করি। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তু হচ্ছে যে আমি যে ঘরে শুইতাম আর কি, আমি এবং ওই পরিমেটা, ওই ঘরে বিছানার নিচে একটা বাক্স খুঁজে পাই আমি।
এবং ওই বাক্সটা জিনেদের দেশের বাক্স সেটা আমি স্পষ্ট বুঝতে পারি, কারণ জিনেদের ভাষায় কিছু একটা লেখা ছিল। আমি যখন বাক্সটা খুলি তখন ওর ভিতরে আমি বেশ কিছু গহনা দেখতে পাই, যেগুলো খুবই মূল্যবান এবং খুব দামি জিনিস ছিল। এবং ওই অবস্থায় আমার অবস্থা খুবই খারাপ ছিল, বিয়ে শাদী করেছি, নতুন নতুন ব্যবসা বাণিজ্য নাই, তারপরও আমাকে এখন কিছু একটা করতে হবে, দাঁড়াতে হবে। তো তারপর আমি ওই জিনিসগুলো বিক্রি করে আমার ওই খামারে কিছুটা লাগাই, আর দোকানে শহরে হচ্ছে কি আমরা যেহেতু মফস্বল শহরের কাছেই থাকতাম, ওখানে একটা বড় দোকান দেই, ডিপার্টমেন্টাল স্টোর। তো এখন আমি ডিপার্টমেন্টাল স্টোরই চালাই, ওইখানেই করি, সমস্ত কিছু করি। আর গ্রামে খুব কম যাই, মফস্বল শহরে এখানে বাড়ি করেছি আমি, আজকে প্রায় 16 বছর হলো এখানে বাড়ি করেছি। তো ওই 16 বছর ধরে আমি গ্রামে গেলেই মানুষজন আমাকে এটা ওটা জিজ্ঞেস করে। খামারটা এখন আমার ছোট ভাই যে আছে, মানে আমার যে মেজো ভাইয়ের যে ছেলে আছে ওরাই দেখে, আর আমার আব্বা দেখেন। আব্বা অবশ্য এখন বুড়ো হয়ে গেছে, মানে এখন সম্মিলিত দিচ্ছি আর কি। খামারটাতে বেশ ভালোই লাভ হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি এখন পর্যন্ত তাকে খুব মিস করি, যদিও সে আমাকে বশ করে রাখছিল, কিন্তু তার প্রতি একটা এরকম আলাদা মায়া আছে, আলাদা টান আছে। আমার মনে হয় যে কেন জানি সে আমার আশেপাশে আছে এবং আমাকে দেখে, আমাকে দূর থেকে দেখে চলে যায়, আমার কাছে আসতে পারে না। আমার শরীরে এখন আমি তাবিজ পড়ি। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা। আশা করি আমাদের ঘটনাটি আজকে আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ কন্টেন্ট আরজে ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।